জনগণের শক্তি বড় শক্তি, আর আমি জনগণের শক্তিতেই বিশ্বাস করি, জনগণের উপরই আমার আস্থা। দেশজুড়ে বিএনপি নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করবে আওয়ামী লীগ। এ বিষয়ে জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী জয়দেব দাস। জয়দেব, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি সমাবেশ আনুমানিক কখন শুরু হতে পারে এবং নেতাকর্মীরা কি আসতে শুরু করেছেন কিনা? আকাশ, আপনি যেমনটি বলছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের উদ্যোগে আজকে এখানে এই শান্তি সমাবেশের আয়োজন করেছে আওয়ামী লীগ। কলকাতায় আওয়ামী লীগের বিশাল সমাবেশ 24 সালের 5 অগাস্টের পর এই প্রথম ভারতের বুকে, কলকাতার মাটিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক বিশাল জমায়েত এবং সেখান থেকে ভেসে আসা এক বজ্রকণ্ঠের বার্তা। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কি তবে পর্দার অন্তরালে কোনো এক নীরব সমঝোতা হতে যাচ্ছে বা হয়ে গেছে? ক্ষমতার ভারসাম্য রক্ষায় একটি নীরব সমঝোতা যে পর্দার অন্তরালে রূপ নিচ্ছে, তার প্রমাণ আমরা ফখরুল সাহেবের প্রতিটি মেপে মেপে বলা শব্দেই পাই। নাটকীয়ভাবে এবং অবিশ্বাস্যভাবে বিএনপির যে রাষ্ট্র ক্ষমতা সেটা তাদের হাত থেকে ফসকে চলে যাওয়ার একটা উপক্রম হয়েছে। হঠাৎ বিএনপি ক্ষমতা হাতে নিয়ে ঘুমিয়েছে, সকাল ঘুম থেকে উঠে দেখছে যে ক্ষমতা নাই। এরকম একটা ঝুঁকির মধ্যে বিএনপি আছে। দর্শক, নতুন একটা নিউজ আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, কলকাতায় রীতিমতো ইতিহাস ঘটাতে চলেছে আওয়ামী লীগ। প্রিয় দর্শক, বিশ্লেষকদের মতে সেখানে এক প্রকার সমাবেশ ঘটিয়ে ফেলেছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং সেই সমাবেশ থেকে তারা একটা বর্জ্য কঠিন বার্তা দিয়েছে। কি সেই বার্তা, তা আজকের এই নিউজটি সম্পূর্ণ দেখলেই জানতে পারবেন। এছাড়াও দর্শক, বিশ্লেষকরা মনে করছেন পর্দার আড়ালে আওয়ামী লীগ এবং বিএনপির গোপন সমঝোতা হতে চলেছে। দর্শক মণ্ডলী, রাজনীতিতে শেষ বলে কিছু নেই এবং চিরকাল কেউ বন্ধুও নয়, কেউ শত্রুও নয়, এমন মন্তব্যকে বিশ্লেষণ করে বিশ্লেষকরা বলছেন অচিরেই হয়তো আওয়ামী লীগের উপর থেকে তাদের কার্যক্রমের উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেই নিষেধাজ্ঞাটি প্রত্যাহার করবে বিএনপি সরকার। সেই সাথে দর্শক, বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে মন্তব্য করেছেন সেই মন্তব্যটি নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে এবং বিশ্লেষকরা এমনটাই ধারণা করছেন যে অচিরেই আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে। দর্শক, আপনার কাছে কি মনে হচ্ছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এছাড়াও দর্শক, আরো যে গুরুত্বপূর্ণ ভিডিওর অংশগুলো দেখেছেন তার বিস্তারিত আলোচনা একটু পরেই দেখতে চলেছেন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলুন দেখে আসবো আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো। তবে তার আগে বলবো, যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন দর্শক, ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি। আওয়ামী লীগের একটা জোয়ার শুরু হয়ে গেছে বলতে পারেন, কারণ এই প্রথমবারের মতো 2024 সালের 5 অগাস্ট আওয়ামী লীগ পতনের পর একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে। আর সেটি হচ্ছে কলকাতায় আওয়ামী লীগের বিশাল সমাবেশ। এটিকে সমাবেশই বলা যায়, কারণ প্রায় 400-500 নেতাকর্মী সেখানে উপস্থিত হয়েছিলেন। বিভেদ ভুলে ঐক্যবদ্ধ নেতারা, কাঁপছে ঢাকা। ভারতের পশ্চিমবঙ্গের গণমাধ্যম দা ওয়াল এমন একটি সংবাদ দিচ্ছে এবং আরো অন্যান্য সূত্র থেকেও নিশ্চিত হয়েছে যে গতকাল শুক্রবার রাতে কলকাতা শহরে বাংলাদেশ আওয়ামী লীগের একটা খুব বড় ধরনের বৈঠক অনুষ্ঠিত হয়েছে এবং বলতে গেলে বলা যায় এই বৈঠকটি ছিল বিভেদ ভাঙার, ঐক্যবদ্ধ হওয়ার বৈঠক। দীর্ঘদিন পর, প্রায় 2 বছর আগে প্রায় আওয়ামী লীগ সরকার পতনের পর নেতারা কে কোথায় চলে গেছেন, কিন্তু ভারতে অবস্থানরত কলকাতা সহ আর অন্যান্য রাজ্যে আওয়ামী লীগ নেতারা যারা অবস্থান করছেন তারা সবাই গত রাতে কলকাতায় এক হয়েছিলেন, আলাপ করেছেন। বিশেষ করে একটি শোক, এক বা একাধিক শোককে কেন্দ্র করেই তারা এক হয়েছিলেন। টানটান উত্তেজনা, নিষেধাজ্ঞা আর নির্বাসনের মেঘের আড়ালে লুকিয়ে থাকা এক নতুন রাজনৈতিক সমীকরণ নিঃসন্দেহে এটি। 2024 সালের 5 অগাস্টের পর এই প্রথম ভারতের বুকে, কলকাতার মাটিতে ঘটে গেল এক নজিরবিহীন ঘটনা। বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতাদের এক বিশাল জমায়েত এবং সেখান থেকে ভেসে আসা এক বজ্রকণ্ঠের বার্তা। সকল বিভেদ ভুলে এবার একজোট হওয়ার সময় এসেছে। একদিকে বাংলাদেশের প্রবাদ প্রতিম নেতা, 1969-এর গণ অভ্যুত্থানের মহানায়ক তোফায়েল আহমেদ সহ বেশ কয়েকজন সদ্য প্রয়াত নেতার স্মরণে কলকাতায় আয়োজিত হলো এক বিশাল স্মরণ সভা। অন্যদিকে এই সভাকে কেন্দ্র করে প্রবাসে থাকা আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে তৈরি হয়েছে এক অভূতপূর্ব উন্মাদনা। দীর্ঘদিনের মনোমালিন্য আর দূরত্ব ভুলে সবাই এখন এক মঞ্চে। কিন্তু কেন হঠাৎ এই জমায়েত? ঢাকার প্রশাসন কেন কাঁপছে এই স্মরণ সভার খবরে? কি বার্তা দিলেন শেখ হাসিনা?
দর্শক, এই স্মরণ সভার মূল কেন্দ্রবিন্দুতে ছিলেন সদ্য প্রয়াত 3 বর্ষিয়ান নেতা। শুধু তোফায়েল আহমেদই নন, 13 মে প্রয়াত হয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চট্টগ্রামের এই কৃতি সন্তান ছিলেন স্বাধীন বাংলাদেশের প্রথম সংবিধান প্রণেতাদের একজন এবং 6 বারের সংসদ সদস্য। এর ঠিক পরপরই গত 3 জুন 5 বারের সাবেক সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা AK রহমতুল্লাহ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এই 3 সূর্য সন্তানের চলে যাওয়া দলের জন্য এক অপূরণীয় ক্ষতি। আর তাদের স্মরণেই কলকাতার উত্তর শহরতলিতে বসেছিল প্রবাসীদের এই এক মিলন মেলা। গতকাল শুক্রবার রাতে কলকাতার উত্তর শহরতলির একটি অনুষ্ঠান হলে আয়োজন করা হয়েছিল এই বিশেষ স্মরণ সভা। এই সভাটি সাধারণ কোনো অনুষ্ঠান ছিল না। কলকাতা তো বটেই, সমগ্র পশ্চিমবঙ্গ এবং ভারতের অন্যান্য রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে থাকা আওয়ামী লীগের প্রায় 4 শতাধিক নেতাকর্মী ও সমর্থক সেখানে উপস্থিত হয়েছিলেন। 5ই আগস্ট 2024-এর রাজনৈতিক পট পরিবর্তনের পর কলকাতার বুকে আওয়ামী লীগের উদ্যোগে এত বড় এবং সুশৃঙ্খল জমায়েত আর দেখা যায়নি। ফলে এই সভাটি প্রবাসী নেতাকর্মীদের মধ্যে তুমুল আলোচনার জন্ম দিয়েছে। সবাই উপস্থিত ছিলেন আওয়ামী লীগের প্রথম সারির নেতারা, প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, জাহাঙ্গীর কবির নানক এবং দলের যুগ্ম সাধারণ সম্পাদক বাহাউদ্দিন নাসিম সহ অনেকে। এই প্রবীণ ও শীর্ষ নেতারা অত্যন্ত সুশৃঙ্খল পরিবেশে প্রয়াত নেতাদের স্মৃতিচারণ করেন। শুধু স্মৃতিচারণই নয়, এই সভার আরেকটি বড় এজেন্ডা ছিল আগামীকাল রোববার অর্থাৎ 1969-এর গণ অভ্যুত্থানের 57তম বর্ষপূর্তি পালন। এই উপলক্ষে দলের উদ্দেশ্যে বিশেষ রাজনৈতিক ও সাংগঠনিক ভাষণ দেওয়ার কথা রয়েছে স্বয়ং আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনার। এবার আসা যাক মুদ্রার উল্টো পিঠে। কলকাতায় যখন এই স্মরণ সভা চলছে তখন বাংলাদেশের ভেতরে কি ঘটছে? বর্তমানে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমের ওপর কড়া নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে। তা সত্ত্বেও দেশের মাটিতে যখনই এই প্রয়াত নেতাদের জানাজা বা বিদায়কালীন বিশেষ প্রার্থনা সভা হচ্ছে, সেখানে মানুষের ঢল নামছে। সমস্ত ভয় ভীতি বাধা বিপত্তি উপেক্ষা করে সাধারণ মানুষ ও মাঠ পর্যায়ের কর্মীরা জানাজায় সামিল হচ্ছেন। বিগত কয়েক মাসে এই অভূতপূর্ব জনতার ঢল দেখে নড়ে চড়ে বসেছে ঢাকার প্রশাসন। দেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার এখন জানাজার ওপরও নতুন নতুন বিধিনিষেধ আরোপ শুরু করেছে। এলাকার বড় বড় ময়দানগুলোতে আওয়ামী লীগ নেতাদের জানাজা পড়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। একবার ভাবতে পারেন, তোফায়েল আহমেদের মতো একজন প্রবাদ প্রতিম ব্যক্তিত্ব, যিনি দেশের 9 বারের সংসদ সদস্য ছিলেন, 1969-এর গণ অভ্যুত্থান ও মহান মুক্তিযুদ্ধে যার অবদান অনস্বীকার্য, তার মৃত্যুর পর জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা আয়োজনের অনুমতি দেয়নি প্রশাসন। এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান বা তার দল বিএনপি তোফায়েল আহমেদের মৃত্যুতে কোনো আনুষ্ঠানিক শোক প্রকাশ পর্যন্ত করেনি। দর্শক, এই যে বিএনপি কিংবা তারেক রহমান তোফায়েল আহমেদের মতো ব্যক্তির মৃত্যুতে শোক প্রকাশ করেনি, যার হাত দিয়ে বাংলাদেশ আর যে বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান, এটিকে আপনি কিভাবে দেখেন? আপনার আওয়ামী লীগ করার প্রয়োজন নেই, আপনার বিএনপি করার প্রয়োজন নেই, আপনি কোনো দলের নয়, দলের বাইরে। দল তো করে 10% মানুষ, বাংলাদেশের 90% মানুষ তো কোনো দল করে না। আপনি সেই জায়গা থেকে বলুন যে বিএনপির এই যে ভূমিকাটা, এই ভূমিকাটাকে আপনি কিভাবে দেখছেন? আপনি যেভাবে দেখছেন আমাদের কমেন্টে দয়া করে আপনার মতামতটি জানাবেন। রাজনৈতিক এই সংকীর্ণতা ও প্রতিহিংসার বিরুদ্ধে কলকাতার মঞ্চ থেকে ক্ষোভ উগরে দিয়েছেন আওয়ামী লীগের নেতারা। তোফায়েল আহমেদকে শেষ পর্যন্ত ভোলার মাটিতে তার বাবা মায়ের কবরের পাশে সমাহিত করা হয়। সেখানেও জানা যায় বাধা সৃষ্টি করেছিল প্রশাসন, কিন্তু জনতার স্রোতের কাছে সব বাধা ভেঙে চুরমার হয়ে যায়। হাজার হাজার মানুষ তাকে শেষ বিদায় জানাতে হাজির হয়েছিলেন। শুক্রবার রাতের এই সভার পর প্রবাসী আওয়ামী লীগ নেতারা দলের ভবিষ্যৎ নিয়ে এখন অত্যন্ত আত্মবিশ্বাসী। দলের এক শীর্ষ নেতা অকপটে স্বীকার করেছেন, দেশ ছাড়ার পর প্রথম নেতাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি এবং বিচ্ছিন্নতা তৈরি হয়েছিল, কিন্তু নেত্রী শেখ হাসিনা বারে বারে তাদের সতর্ক করেছেন। নেত্রীর স্পষ্ট বার্তা, এখন সব বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে। ভুল ধরার সময় এখন নয়, এখন দলকে গোছাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। আর নেত্রীর এই বার্তায় টনিকের মতো কাজ করেছে। এতদিন যেসব নেতাকর্মী নিষ্ক্রিয় ছিলেন, বৈঠকে আসতেন না, তারাও শুক্রবারের এই সভায় সক্রিয়ভাবে অংশ নিয়েছেন। সাংগঠনিক আলোচনা ছিল উদ্দীপনায় ভরপুর। সবচেয়ে বড় খবর হলো দল প্রধান শেখ হাসিনা খুব শীঘ্রই দেশে ফেরার ঘোষণা দিতে পারেন। এই খবরে প্রবাসে থাকা নেতাকর্মীদের মধ্যে তুমুল উন্মাদনা সৃষ্টি হয়েছে। প্রত্যেকে মানসিকভাবে প্রস্তুত হয়ে আছেন দেশে ফেরার জন্য। তবে তার আগে দেশের ভেতরে ও বাইরে বেশ কিছু কর্মসূচি পালন করতে চায় আওয়ামী লীগ, যাতে নেত্রীর প্রত্যাবর্তন সম্পূর্ণ নিরাপদ ও নির্বিঘ্নে সফল করা যায়। দর্শক, কলকাতার এই রাজনৈতিক উত্থান এবং ঢাকার জানাজায় মানুষের ঢল আগামী দিনে বাংলাদেশের রাজনীতিকে কোন দিকে নিয়ে যাবে? তারেক রহমান সরকার কি পারবে এই জোয়ার রুখতে? পারছে না যে আমরা প্রতিদিনই নতুন নতুন ঘটনার সাক্ষী হচ্ছি।
যেমন গতকালকে নোয়াখালীতে একটি নজিরবিহীন ঘটনা ঘটেছে এবং মনে হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে এমন নজিরবিহীন ঘটনা ঘটতেই থাকবে। বিএনপি সরকারের যদি টনক না নড়ে তাহলে বিএনপি সরকারও এটির সাফার করবে বলেই মনে হচ্ছে। এখন দেখার বিষয় যে সামনে আরো কি ঘটে, আমরা নিশ্চয়ই দেখব। আওয়ামী লীগের নামে বা আমার নামে যত বদনাম যত কিছু বলিক না কেন, একটা সময় হয়তো মানুষকে বিভ্রান্ত করে পেয়েছিল, কিন্তু এখন বিভ্রান্ত করতে পারেনি। আজকে মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ এটা বুঝে গেছে যে একমাত্র আওয়ামী লীগই তাদেরকে মুক্তি দিতে পারে এই দুঃসহ যন্ত্রণা থেকে। তাই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে, সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ আমরা যে কি করব, আমরা যে দেশকে আরো উন্নত করব, মানুষের জীবনে শান্তি দেবো, গণতন্ত্র ফ্রি আনবো, সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে মানুষের আস্থা বিশ্বাস ইতিমধ্যে আমাদের উপর আছে, এই আস্থা বিশ্বাস যেন আরো সুদৃঢ় হয়। আওয়ামী লীগ যদি ইলেকশন করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপবাদী দিক না কেন আওয়ামী লীগে জিতে আসবে, কারণ জনগণের বিশ্বাস তাদের উপর। সেই জন্যই আওয়ামী লীগ ইলেকশন করতে দেবেন। তাই সকলকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, আর সেই সাথে হিসাবটা রাখবেন। আপনাদের বাড়ি ঘর কারা ভাঙচুর করলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে ধ্বংস করলো, এই চেহারাগুলি যেন মনে থাকে। দিন আসবে এবং সেদিন খুব বেশি দূরে না। আসছে লুটে খেতে, লুটে খাচ্ছে, লুটে খেয়ে যাবে। কিন্তু তার যে চেলা চামুন্ডাগুলি আজকে এই যে বাড়াবাড়ি করছে, ওদের কি হবে? ওরা কোথায় যাবে? খাল কাটে, কি খাল কাটলো? খাল কেটে কুমির আনছে। ভ্যাকসিন কিনতে পারে না, প্লেন কেনে। চমৎকার। এই অবস্থা দেশের মানুষকে তুলে ধরে, মানুষের সামনে তুলে ধরেন, আর নিজেদের মধ্যে সবাই একসাথে হয়ে বসে ঐক্য করে তোলেন। ঐক্যই একমাত্র শক্তি, এই কথাটা মাথায় রাখতে হবে। কে কি করেছে না করেছে, করতে পারেনি, সেগুলি বিচার বিবেচনা না করে সবাইকে এক হয়ে কাজ করেন। এই দুঃসময়ের সবাইকে এক হতে হবে। এরকম বহু দুঃসময় আওয়ামী লীগ পার করেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করে কেউ করতে পারেনি, তারা ঘোষণা দিলে নিষিদ্ধ হয় না, কিন্তু ওরা যাবে কোথায় সেই চিন্তা যেন করে, এবং সেদিন খুব দূরে নয়। 2001 সালে ঠিক একইভাবে এই আওয়ামী লীগের উপর অত্যাচার করেছিল বিএনপি। তারপরেও আমরা যখন সরকারে আসি, আমরা দেশের উন্নয়নে কাজ করেছি, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করেছি, দেশটাকে উন্নত করেছি, উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত করে দিয়েছি। কিন্তু এখন যে অত্যাচার নির্যাতন চলছে, যেভাবে মানে কোনো রকম আদব কায়দা লেহাজ তমিজ কিচ্ছু নেই। ছেলেকে পেল না বলে মা বাবা ভাই বোন তাদের গায়ে হাত তোলে, তাদের উপর নির্যাতন করে। এ কি অসভ্যতা! এরা কি ভুলে যায় এদেরকে নিজেদের পরিবার নাই, মা বোন নাই, ঘরে মেয়ে নেই, স্ত্রী নেই? কেউ তো চিরদিন ক্ষমতা থাকবে এই গ্যারান্টি নিয়ে আসেনি। তাহলে কিভাবে এইভাবে নির্যাতন করতে পারে? আর মেয়েদের গায়ে হাত তোলা, এটা মানে মনে হয় যেন সেই পাকিস্তানি হানাদার বাহিনী ক্যাম্পে নিয়ে রেপ করেছে, নির্যাতন করেছে। আর এরা তার থেকে এক কদম বেশি। ঘরে ঘরে হামলা, সংখ্যালঘু সম্প্রদায়, আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মী, অগণিত নেতাকর্মী, আইনজীবী, ডাক্তার, সাংবাদিক, পেশাজীবী, কাউকে বাদ দিচ্ছে না। এমনকি অফিসাররা, আমাদের সময় যারা কাজ করেছে, তারা তো দেশের উন্নয়নে অবদান রেখেছে। আওয়ামী লীগকে নিষিদ্ধ করেছে, ছাত্রলীগ নিষিদ্ধ। এটা নিষিদ্ধ করে কে? অবৈধভাবে ক্ষমতা দখলকারী, মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে যে ক্ষমতা দখল করেছে বিশ্ব বাটপার ইউনূস, আর তার দোসর হয়ে যাচ্ছে এখন সেই গ্রেনেড হামলাকারী, 10টা অস্ত্র চোরা কারবারি, দুর্নীতিবাজ, মানি লন্ডারিং করে যার বিরুদ্ধে FBI সাক্ষী দিয়েছে, সে এখন ক্ষমতায়। কি দুর্ভাগ্য এই বাংলাদেশের মানুষের। যারা দেশের উন্নয়ন করে, মানুষের কল্যাণ করে, তারা ক্ষমতা থাকতে পারে না। যারা লুটে খায়, দুর্নীতি করে, মানুষ হত্যা করে, তারাই ক্ষমতায়। শ্রমিকদের অর্থ আত্মসাৎ করে শ্রমিক আদালতে সাজাপ্রাপ্ত ওই বিশ্ববাট পারিনোস, এদের লজ্জা শরমটাও নাই। আমি একটা কথা বলবো, যেভাবে দিন চলবে না। আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের উন্নয়ন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে দেশের মানুষের জীবনের শান্তি নিরাপত্তা, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে অর্থনৈতিক উন্নতি সমৃদ্ধি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকা মানে ঘরে ঘরে বিদ্যুৎ, ঘর আলোকিত, এবং লেখাপড়া, শিক্ষা, চিকিৎসা ব্যবস্থা সবকিছুতে মানুষের পাশে আওয়ামী লীগ থাকে। এখনো এই অবস্থায় আমি দেখেছি, ঝড় বৃষ্টি ঘূর্ণিঝড় যাই আসুক, আওয়ামী লীগ পাশে আছে, এখনো মানুষের সেবা করে যাচ্ছে। যে কারণে আওয়ামী লীগের নামে বা আমার নামে যত বদনাম যত কিছু বলিক না কেন, একটা সময় হয়তো মানুষকে বিভ্রান্ত করে পেয়েছিল, কিন্তু এখন বিভ্রান্ত করতে পারেনি। আজকে মানুষ, প্রত্যেকটা সাধারণ মানুষ এটা বুঝে গেছে যে একমাত্র আওয়ামী লীগই তাদেরকে মুক্তি দিতে পারে এই দুঃসহ যন্ত্রণা থেকে। তাই আওয়ামী লীগকে আরো শক্তিশালী করতে হবে, সমস্ত ভেদাভেদ ভুলে যেতে হবে। একটা কথা মনে রাখতে হবে, পাশাপাশি আমাদের ভবিষ্যৎ আমরা যে কি করব, আমরা যে দেশকে আরো উন্নত করব, মানুষের জীবনে শান্তি দেবো, গণতন্ত্র ফ্রি আনবো, সেই বিষয়গুলো মানুষের সামনে তুলে ধরতে হবে, যাতে মানুষের আস্থা বিশ্বাস ইতিমধ্যে আমাদের উপর আছে, এই আস্থা বিশ্বাস যেন আরো সুদৃঢ় হয়। আওয়ামী লীগ যদি ইলেকশন করে, আওয়ামী লীগের বিরুদ্ধে যত অপবাদী দিক না কেন আওয়ামী লীগে জিতে আসবে, কারণ জনগণের বিশ্বাস তাদের উপর। সেই জন্যই আওয়ামী লীগ ইলেকশন করতে দেবে না। না দিয়ে আজকে পার্লামেন্টে কারা আছে? মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসীরা নেই। আজকে পার্লামেন্টে আছে একই বৃন্তের দুটি ফুল। আপনাদের নিশ্চয় অনেকে মনে আছে, তার এক সময় বলেছিল যে শিবির আর ছাত্রদল হচ্ছে একই বৃন্তের দুটি ফুল, আর তারাই আজকে ক্ষমতায়। তাই সকলকে ঘুরে দাঁড়াতে হবে, প্রতিবাদ করতে হবে, আর সেই সাথে হিসাবটা রাখবেন। আপনাদের বাড়ি ঘর কারা ভাঙচুর করলো, আপনার ব্যবসা প্রতিষ্ঠান কে ধ্বংস করলো, আপনার মায়ের গায়ে হাত বা বোনের গায়ে হাত বা মেয়ের গায়ে হাত কে দিয়েছে,
কারা এই নির্যাতন চালিয়েছে। এই চেহারাগুলি যেন মনে থাকে, দিন আসবে এবং সেদিন খুব বেশি দূরে না, কারণ জনগণই আমাদের একমাত্র শক্তি। এখানে মনে রাখতে হবে যে আওয়ামী লীগ সবসময় দেশের স্বাধীনতা সার্বভৌমত্বে বিশ্বাসী। আওয়ামী লীগ জনগণের স্বার্থ রক্ষা করে, আওয়ামী লীগ জনগণের স্বার্থ সংরক্ষণেই বিশ্বাসী। আপনারা যারা দেশের সমসাময়িক রাজনীতির নানা বিষয়ে খোঁজ খবর রাখেন, তারা নিশ্চয়ই ইতিমধ্যে খেয়াল করেছেন যে বর্তমান সরকার অর্থাৎ বিএনপি সরকারের অন্যতম শীর্ষ নীতি নির্ধারক এবং মন্ত্রী, একই সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব ইদানিং একটি বিশেষ দর্শনের উপর খুব জোর দিচ্ছেন। তিনি তার প্রায় প্রতিটি বক্তব্যে অত্যন্ত সুকৌশলে উদার গণতন্ত্র বা সর্বদলীয় গণতন্ত্রের কথা তুলে ধরছেন। তিনি বারবার একটি বার্তা দেওয়ার চেষ্টা করছেন, সেটি হচ্ছে বিএনপি এমন একটি রাজনৈতিক দল যারা লিবারেল ডেমোক্রেসিতে বিশ্বাস করে এবং তারা এই সমাজে নতুন করে আর কোনো বিভাজন বা ঘৃণা চাষাবাদ করতে চায় না। দর্শক, কথাগুলো শুনতে আমাদের কাছে যতটা সরল এবং প্রাঞ্জল মনে হয়, রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় কিংবা রাজনীতির সেই রূঢ় বাস্তবতায় এর গভীরতা কিন্তু ঠিক ততটাই বেশি এবং গভীর। এখন আপনাদের মনে খুব স্বাভাবিকভাবেই একটি প্রশ্ন জাগতে পারে, সেটি হচ্ছে হঠাৎ করে এই সর্বদলীয় গণতন্ত্রের কথা আসলে কেন আসছে? এই প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের একটু মাঠের রাজনীতির দিকে তাকাতে হবে, তার পাশাপাশি একটু পেছনের দিকে তাকাতে হবে। আপনারা জানেন, দীর্ঘ একটি সময় চরম বিপর্যয়ের মধ্যে দিয়ে যাওয়ার পর নানা আইনি ও রাজনৈতিক নিষেধাজ্ঞার গেরাকলে পড়ে থাকা আওয়ামী লীগ বর্তমান সময়ে ভেতরে ভেতরে আবার কিন্তু সুসংগঠিত হওয়ার একটা প্রাণপণ চেষ্টা করছে। তাদের যে তৃণমূলের নেতাকর্মীরা এতদিন অনেকটা আত্মগোপনে ছিলেন, তারা কিন্তু ধীরে ধীরে খুব সাহসের সহিত আবার মাঠে নামার একটা প্রচ্ছন্ন চেষ্টা করছেন এবং সেই চেষ্টা কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি। আর এই বিষয়টি যে ক্ষমতাসীন বিএনপির একেবারে অজানা তা কিন্তু মুঠেও নয়, বরং সরকারের একটি নির্দিষ্ট অংশ আওয়ামী লীগের এই পুনরুত্থান কিংবা মাঠে নামার আপ্রাণ চেষ্টা নিয়ে বেশ চিন্তিত এবং তারা পর্যবেক্ষণ করছেন যে আওয়ামী লীগ যদি আবার রাজপথ দখল নিতে শুরু করে, তবে সেটি সরকারের জন্য কতটা স্বস্তিদায়ক বা অস্বস্তিদায়ক হবে। ঠিক এরকম একটি দোলাচলের মধ্যেই রাজনীতির আকাশে ডালপালা মেলেছে সেই বহুল আলোচিত গুঞ্জনটি। বিএনপি এবং আওয়ামী লীগের মধ্যে কি তবে পর্দার অন্তরালে কোনো এক নীরব সমঝোতা হতে যাচ্ছে বা হয়ে গেছে? একসময় প্রবল পরাক্রমশালী আওয়ামী লীগ, যারা আজ প্রায় একটি অস্তিত্ব সংকটের মুখোমুখি, তাদের কি আবার বুক ফুলিয়ে রাজনীতি করার সুযোগ ফিরিয়ে দিতে পারে বর্তমান এই বিএনপি সরকার? এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে হলে আমি যদি একটু ইতিহাসের পাতা উল্টাই, তবে বিষয়টি আমাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, ইতিহাসের দিকে তাকালে আমরা কিন্তু দেখি ৭৫-এর সেই ১৫ই আগস্টের বিয়োগান্তক এবং পট পরিবর্তনের ঘটনার পর আওয়ামী লীগের রাজনীতি কিন্তু এদেশে কার্যত বলা চলে নিষিদ্ধ ছিল। একটা চরম বিপর্যস্ত অবস্থায় চলছিল তখন এই দলটি। ঠিক সেই সময়ে ইতিহাসের এক অদ্ভুত খেয়ালে বহুদলীয় গণতন্ত্রের স্বার্থে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান পলিটিক্যাল পার্টি রেগুলেশন বা পিপিআর এর মাধ্যমে আওয়ামী লীগকে পুনরায় প্রকাশ্যে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিলেন। দেখুন, রাজনীতির মাঠে এটা ছিল সে সময়ের জন্য একটা অভাবনীয় মাস্টার স্ট্রোক। জিয়াউর রহমান খুব ভালো করেই জানতেন, একটি শক্তিশালী এবং কার্যকর বিরোধী দল ছাড়া গণতন্ত্র নামক এই বৃক্ষটি কখনোই পূর্ণতা পায় না। আজ এই ২০২৬ সালে এসে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের কণ্ঠে আমরা যখন সেই সর্বদলীয় গণতন্ত্র বা ইনক্লুসিভ পলিটিক্সের কথা শুনি, তখন কিন্তু সেই জিয়াউর রহমানের দর্শনেরই একটা আধুনিক এবং সময় উপযোগী প্রতিধ্বনি আমাদের সবার কানে কিন্তু বাজে। সুপ্রিয় দর্শক, এখন আপনারা অনেকেই হয়তো ভ্রু কুঁচকে বলতে পারেন, বিএনপি কেন আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারতে যাবে? কেন তারা তাদের সবচেয়ে বড় এবং প্রধান রাজনৈতিক প্রতিপক্ষকে আবারও মাঠে নামাবে, আবার সংগঠিত হওয়ার সুযোগ দেবে? দর্শক, এর পেছনে কিন্তু অত্যন্ত সুদূরপ্রসারী এবং গভীর একটি রাজনৈতিক হিসাব নিকাশ রয়েছে। বিএনপি দীর্ঘকাল বিরোধী দলের থেকে খুব ভালো করেই উপলব্ধি করেছে যে ক্ষমতার একচেটিয়া ব্যবহার একটি রাজনৈতিক দলকে কতটা জনবিচ্ছিন্ন এবং অহংকারী করে তুলতে পারে। তারা আসলে নিজেদের চোখেই দেখেছে, কোনো দেশে যখন একটি মাত্র দলের একচ্ছত্র আধিপত্য কায়েম হয়, তখন সেই দলটির পতন হয় অত্যন্ত মর্মান্তিক এবং বেদনাদায়ক ভাবে। বিএনপি বর্তমান বাস্তবতায় দাঁড়িয়ে সেই একই ফাঁদে পা দিতে চাইছে না। আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে নিজেদের একটি পরিচ্ছন্ন শতভাগ গণতান্ত্রিক এবং সহনশীল রাজনৈতিক দল হিসেবে প্রমাণ করার জন্য দেশে একটি কার্যকর বিরোধী দল থাকাটা তাদের জন্য এখন ভীষণ জরুরি হয়ে পড়েছে বলে মনে করছে। এখানে আরেকটি প্রসঙ্গ না বললেই নয়, যে আওয়ামী লীগকে আমরা বলছি যে তারা একদম হারিয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে কিংবা নিঃশেষ হয়ে গেছে। সেই আওয়ামী লীগ কি আদৌ নিঃশেষ হয়ে গেছে, নিষ্ক্রিয় হয়ে গেছে? সুপ্রিয় দর্শক, সাম্প্রতিক আওয়ামী লীগের মিশনগুলো বা আওয়ামী লীগের যে সাংগঠনিক তৎপরতা, সেগুলো যদি আমরা পুনরায় একটু বিচার বিশ্লেষণ করি বা সেগুলোর দিকে যদি একটু ফিরে তাকাই, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগ ৫ আগস্টের পর একদম নীরব ছিল। জয় বাংলা বলার মতো কিংবা আওয়ামী লীগ করি এমন কথা প্রকাশ্যে বলার মতো যে দলটির কোনো নেতাকর্মীর সাহস ছিল না, সেই দলটির নেতাকর্মীরা বর্তমান সময় কিন্তু প্রকাশ্যে বাংলাদেশের প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি বিভাগীয় শহরে, প্রত্যেকটি জেলা শহরে কিন্তু মিছিল করছে।
চট্টগ্রামে রীতিমতো তারা তাদের ক্ষমতার দাপট দেখাচ্ছে। আবার এমনও ঘটনা বর্তমান সময়ে ঘটছে যেখানে আওয়ামী লীগের হয়ে 2 থেকে 3 হাজার মানুষ মিলে মিছিল করছেন এবং সেখানকার প্রশাসন এই জনস্রোত দেখে পিছু হটতে কিন্তু বাধ্য হয়েছে। এই ঘটনাটি নোয়াখালীর এবং এই বিষয়টি নিয়ে কিন্তু আমার গতকালকে একটি আলোচনাও রয়েছে। সুপ্রিয় দর্শক, এর পাশাপাশি আওয়ামী লীগের বর্তমান সময়ে সাংগঠনিক যে দুর্বলতাগুলো নিয়ে আমরা কথা বলতাম, সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তারা কিন্তু বেশ সক্রিয়ভাবে তাদের কমিটিগুলো গঠন করতে শুরু করেছে। প্রকাশ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তারা কিন্তু ছাত্রলীগের কমিটিগুলো করছে, যুবলীগের কমিটিগুলো করছে। শুধু দেশের অভ্যন্তরে এটি সীমাবদ্ধ নয়, শুধু যুক্তরাজ্য শাখা ছাত্রলীগের কমিটি পর্যন্ত তারা দিয়ে দিয়েছে, অর্থাৎ কমিটি গঠন করে ফেলেছে, যেটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যেই তারা করছে। কিন্তু এটা কিন্তু একটা প্লাস পয়েন্ট তাদের জন্য, কারণ এই কমিটি হওয়ার পর তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা নিজেদের মধ্যে যত বেশি হবে তত কিন্তু তাদের রাজনৈতিক যে এজেন্ডা বা জনগণের মধ্যে আওয়ামী লীগ নিয়ে যে কথাবার্তা আলোচনা কিংবা চিন্তাধারা সেটি কিন্তু দ্রুত প্রসার লাভ করবে। এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই কমিটিকে কেন্দ্র করে যে বিতর্কগুলো হচ্ছে এগুলো শুধুমাত্র যে আওয়ামী লীগ ছাত্রলীগের লোকজন বা অ্যাক্টিভিস্টরা নিয়ে আসছেন সামনে বা কথা বলছেন তা কিন্তু নয়, বরং অন্যান্য দলের লোকেরাও কিন্তু এটা নিয়ে কথা বলছেন। এমনকি সরকার দলের রাজনীতির সাথে যারা জড়িত, বিএনপির রাজনীতির সাথে যারা জড়িত, তারাও কিন্তু এই বিষয়টি নিয়ে রীতিমতো কথা বলছেন। অর্থাৎ আওয়ামী লীগ কিন্তু সাধারণ মানুষের মগজে ঢোকার যে পরিকল্পনা গ্রহণ করেছে সেটি কিন্তু তারা এই আলোচনা সমালোচনা এবং তর্ক বিতর্কের মাধ্যমে তারা করতে সফল হচ্ছে। এটি কিন্তু তাদের সাংগঠনিক যে দুর্বলতা রয়েছে সেটি কাটিয়ে উঠে শক্তি অর্জন করার আমি মনে করি একটি প্রকাশ্য কৌশল, এবং তারা সেই কৌশল অবলম্বন করে বর্তমান সময়ে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে উঠছে এবং কমিটি দিয়ে সক্রিয় আওয়ামী লীগ তৈরি করছে কিংবা ছাত্রলীগ তৈরি করছে অথবা যুবলীগ তৈরি করছে। এবং এটি কিন্তু বর্তমান সরকারের জন্য আরেকটি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। সুপ্রিয় দর্শক, আর ঠিক এ কারণেই আওয়ামী লীগের উপর থাকা যে আইনি নিষেধাজ্ঞা রয়েছে তা ধীরে ধীরে শিথিল হওয়ার একটি অত্যন্ত জোরালো সম্ভাবনা কিন্তু তৈরি হয়েছে। আওয়ামী লীগ মাঠে নামলে বিএনপির যে একেবারে চরম ক্ষতি হয়ে যাবে, নীতি নির্ধারকরা কিন্তু সেভাবে আসলে বিষয়টি ভাবছেন না, বরঞ্চ তারা ভাবছেন আওয়ামী লীগ যদি নিয়ন্ত্রিতভাবে রাজনীতিতে ফিরে আসে তবে সরকারের উপর আন্তর্জাতিক বিশ্বের যে একটি প্রচ্ছন্ন চাপ রয়েছে সেটি অনেকটাই কমে যাবে। পশ্চিমা বিশ্ব এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো সব সময় কিন্তু একটি অংশগ্রহণমূলক এবং বহুদলীয় রাজনীতির কথা বলে থাকে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব যখন অত্যন্ত সাবলীলভাবে বলেন যে তারা সমাজে কোনো বিভাজন আর চান না, তখন তিনি মূলত পশ্চিমা বিশ্ব এবং দেশের আপামর জনসাধারণকে এই বার্তাই আসলে দিতে চান যে বাংলাদেশে প্রতিশোধের রাজনীতির চ্যাপ্টার একেবারে ক্লোজ। এখন থেকে সহ অবস্থানের রাজনীতি শুরু। এটি একটি অত্যন্ত উচ্চমার্গীয় রাজনৈতিক চাল। এর মাধ্যমে বিএনপি যেমন নিজেদের উদার প্রমাণ করতে পারছে, ঠিক তেমনি আওয়ামী লীগকেও একটি গণতান্ত্রিক কাঠামোর মধ্যে এনে তাদের রাজনৈতিক গতিবিধি নিজেদের নজরদারিতে রাখার কিন্তু একটি বড় সুযোগ পাচ্ছে। তবে দর্শক, রাজনীতিতে কিন্তু দুই দুগুণে সবসময় ছাড় হয় না। মাঠের হিসাব আসলে এত সহজে মেলেও না। আওয়ামী লীগকে রাজনীতি করার সুযোগ দিলে তারা ভবিষ্যতে আসলে কতটা আগ্রাসী হয়ে উঠতে পারে বা সুযোগ পেয়ে তারা আবার কোনো প্রতিশোধের খেলায় মেতে উঠবে কিনা সেটি নিয়েও কিন্তু সরকারের ভেতরে বিশেষ করে বিএনপির নীতি নির্ধারণী পর্যায়ে চুলচেরা বিশ্লেষণ চলছে। বিএনপির অনেক তৃণমূল নেতাকর্মী হয়তো এই সমঝোতার গুঞ্জনে কিছুটা হতাশ হতে পারে, কারণ তাদের মনের ভেতরে থাকা ক্ষোভের আগুন এখনো কিন্তু পুরোপুরিভাবে নেবেনি, এটা বলা যায় নিঃসন্দেহে। কিন্তু দলটির হাইকমান্ড জানা যে রাষ্ট্র পরিচালনা আর দলের আবেগ এ দুটি সম্পূর্ণ ভিন্ন জিনিস। একটি রাষ্ট্রকে যখন আইনি বৈষয়িক মানদণ্ডে দাঁড় করাতে চাইবেন তখন আপনাকে কিছু তিতা ওষুধ কিনতেই হবে। ক্ষমতার ভারসাম্য রক্ষায় একটি নীরব সমঝোতা যে পর্দার অন্তরালে রূপ নিচ্ছে তার প্রমাণ আমরা ফখরুল সাহেবের প্রতিটি মেপে মেপে বলা শব্দেই পাই। তিনি অত্যন্ত প্রাজ্ঞ এবং ধীরস্থির একজন রাজনীতিবিদ। তিনি খুব ভালো করেই জানেন কখন কোন তাসটি আসলে রাজনীতি টেবিলে ফেলতে হয়। তাই আমি মনে করি আগামী দিনগুলোতে যদি আপনারা দেখেন যে আওয়ামী লীগের নেতাকর্মীরা আবার তাদের পুরনো দলীয় কার্যালয়ে বসছেন, ছোটখাটো মিছিল বা মিটিং করছেন, আর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা সরকার তাতে কোনো রকম বাধা না দিয়ে বরং একটি গণতান্ত্রিক স্পেস তৈরি করে দিচ্ছে, তাহলে খুব বেশি আসলে অবাক হওয়ার এখানে কিছু থাকবে না। কারণ রাজনীতির সবচেয়ে বড় সৌন্দর্যই হচ্ছে এর পরিবর্তনশীলতা। দেখুন, রাজনীতিতে শেষ কথা বলে আসলে কিছু নেই, যেটা আমি প্রতিদিন বলি। ক্ষমতার রাজনীতিতে দীর্ঘমেয়াদে টিকে থাকার জন্য কখনো কখনো নিজের সবচেয়ে বড় প্রতিপক্ষকেও বাঁচিয়ে রাখতে হয়। প্রিয় দর্শক, আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন। সেই সাথে দর্শক, এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। নিউজটি শেষ করছি এখানেই, ফিরছে আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আল্লাহ হাফেজ।